অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আমাদের প্রাণপ্রিয় ইনু ভাই, এফডিসি মহাপরিচালক এবং উপস্থিত এই চলচ্চিত্রের নতুন পুরাতন নায়ক ও নায়িকা, উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রায় এই কথাটা বলি যে চলচ্চিত্র দিন দিন আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে। আমার প্রথম যে ছবিটি ছিল প্রাণের চেয়ে প্রিয়, আজ থেকে 20 বছর আগের ঘটনা, 20 বছরের বেশি হবে, প্রাণের চেয়ে প্রিয়। তারপরে পরপর 3টি আরও ছবি করি। আমার থার্ড বইয়ের বোধহয় নায়িকা ছিল পপি। সেই সময় সিনেমা দেখার জন্য লোকে যেভাবে হুমড়ি খেয়ে পড়তো, আমার প্রাণের চেয়ে প্রিয় যখন রিলিজ হয়, ঢাকার অলমোস্ট সবগুলি সিনেমা হলেই রিলিজ হয়েছিল। সেই সময় আমরা আমাদের চ্যানেল থেকে বিভিন্ন লোকের ইন্টারভিউ, সিনেমা হলের সামনে ইন্টারভিউ নিয়েছি। সেইখানটা যারা টিকিট ব্ল্যাক করে তাদের বক্তব্য ছিল যে বহুদিন পর আমরা টিকিট ব্ল্যাক করার সুযোগ পেলাম এবং খুব উচ্চ দরে টিকিট, এবং জানা গেছে তখন যে তারা 150, সেই সময় আজকে 20 বছর আগে 150 টাকা করেও টিকিট বিক্রি করছে। আর আজকে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কোনো হলে কোনো দর্শক খুঁজে পাওয়া যায় না, হল প্রায় খালি। তো এই জিনিসটাকে উতরাতে হলে যে জিনিসটি করতে হবে সেটা হলো উন্নত মানের চলচ্চিত্র আমাদের তৈরি করতে হবে। তো এই গল্পের যিনি রাইটার, উনি কিছুক্ষণ আগে চ্যালেঞ্জ করে বলে গেলেন, আমি কিন্তু তার সঙ্গে একমত, যে একটি ছবি দর্শকের মন জয় করতে হলে যে জিনিসটি দরকার সেটি হলো কাহিনী। ফার্স্ট কাহিনী, তারপর হলো ছবির কিছু ভালো গানও থাকতে হবে, তারপরে আসতেছে অভিনেতা অভিনেত্রী। আমি সবসময় যেটা চ্যালেঞ্জ করে যে কাজটি করি সেটা হলো যে নতুনদেরকে আমি প্রশ্রয় বেশি দিই, নতুনদেরকে আমি বেশি স্থান দিই। কারণ আমাদের দেশে চলচ্চিত্রের শিল্পীরও অভাব কিছুটা রয়ে গেছে। হয়তো নায়িকার অভাব নাই, কিন্তু নায়কদের যথেষ্ট অভাব আছে। এবং যে কারণে আমরা প্রায় নায়িকার সন্ধানে আমরা নানা রকম অনুষ্ঠান করে থাকি এদেরকে বাছাই করার জন্য। তো যাই হোক, আমাদের এই স্থান থেকে উত্তরাবার আজকের এই যে পজিশনে আমরা যে পজিশনে চলে গেছি, এর থেকে উত্তরাবার রাস্তা আমাদের খুঁজতে হবে। অনেকে বলে যে আগে সিনেমাই ছিল একমাত্র, অবশ্যই এটা কথাটা সত্য, তখন সিনেমাই ছিল একমাত্র বিনোদনের প্রধান উৎস ছিল, বিনোদনের উৎস সিনেমা ছিল তখন। এখানে আমার প্রবীণ প্রযোজক সাহেব একজন বসা আছেন, উনি বলতে পারবেন, উনি ইস্ট পাকিস্তানের সময় যে সিনেমাগুলি তারা প্রডিউস করতো, তার গল্প, তার সব কিছু মিলিয়ে, গান, গল্প সব কিছু মিলিয়ে এত সুন্দর সুন্দর বিনোদনমূলক সিনেমা তখন তৈরি হতো যে লোকে সিনেমা হলে না যেতে পারতো না। এখন যে সিনেমা ভালো হচ্ছে না এটি আমি বলবো না, যথেষ্ট ভালো সিনেমা আমরা তৈরি করতেছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে এখন সিনেমাটা হয়ে গেছে লাখের মতন, লটারি পাওয়ার মতন। হঠাৎ করে সারা বছরে একটি ছবি হয়তো দেখা গেল যে খুব ভালো, কোনো কারণ নেই, বলে নেই, কিছু না, যে সিনেমাটা হিট করে গেল। কিন্তু বহু ভালো সিনেমা তৈরি করার পর বহু প্রযোজককে প্রচুর টাকা লস দিয়ে যেতে হয়। এর মধ্যে আমি একজন, আমি গত কয়েক বছর যাব সিনেমা করার পরে একটি সিনেমার পয়সার মুখ দেখিনি। আমার ধরতে গেলে প্রায় 3 কোটি টাকা গত কয়েক বছরে চলে গেছে। আশা নিয়ে আসি, দেখি কবে এগুলি সুদ সমেত ফেরত পাবো। তো আশা প্রতিবার চেষ্টা করি, আশাই রয়ে যায়, এই আশাকে আর সফলতা আনতে পারতেছি না। তো এর পিছনে যে কতগুলি কারণ আছে সেটা হলো
যে আমাদের দর্শকরা সিনেমামুখী হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমাদের এখানে কোনো ভালো উন্নত মানের সিনেমা হল নেই। ঢাকা শহরে যদি বলেন দুটো জায়গায় ভালো উন্নত মানের সিনেমা, যেটা এখানে বসুন্ধরা স্টার কমপ্লেক্স ও তারপরে করছে যমুনাতে, এই দুটো, আর কোনো ভালো কোনো জায়গা নেই। তো মাননীয় মন্ত্রী সাহেব লাস্টবারও এখানে কোনো একটি উদ্বোধনী বা কিছু একটাতে উনি বলছিলেন যে সরকার মানে বেশ কিছু বরাদ্দ আনতেছে টাকা দিয়ে এই হলগুলিকে মডার্নাইজেশন করে ডিজিটালে পরিণত করে এর কিছুটা উন্নত করবেন। তো ওইটা কি ইনু ভাই আর আসেনি বোধহয় আর কয়েক মাস, তো এটা আমরা কি এটা স্বপ্নের মধ্যে ধরে নিব, না এটাকে বাস্তবে আনার জন্য কিছু পদক্ষেপ আপনি নেবেন? তো যাই হোক, আপনি পারেন, কারণ আমাদের প্রধানমন্ত্রীর কাছে যদি যে বোঝানো যায় কোনো জিনিস, আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি ওনার মুখ থেকে কোনো না শব্দ বেরোনো। কিন্তু প্রবলেম যেটা হলো যে আমরা ওনার কাছে জিনিসটা তুলে ধরতে পারি না। আমি হয়তো গেলে ব্যক্তিগতভাবে গেলে হয়তো পারবো না, কিন্তু আপনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে, আপনি পারেন ওনাকে কনভিন্স করতে। আমি আশা করব এই সরকার চলে যাওয়ার আগে অ্যাটলিস্ট কয়েকটা সিনেমা হল একটু পরিবর্তন করলে হয়তোবা আগামী ইলেকশনে এই জিনিসটা আপনার সাকসেসফুলের কিছুটা কারণের ভিতরে একটা কারণ অ্যাড হবে। তো এই জিনিসটি আপনি হাতছাড়া করবেন কেন? ভালো যেটা যে আপনার আবার আগামী ইলেকশনে কাজে লাগবে, এটাকে কাজে কেন লাগাবেন না? আর তাছাড়া এফডিসির এখানে প্রচুর জায়গা আছে। এখন আমি মনে হয় এমডি সাহেব খুব ভালো মতো জানেন যে ওনার মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়, বেতন দিতে পারতেছেন না। উনি আমাকে একবার জবরদস্তি নোটিশের পর নোটিশ পাঠাতে থাকেন, ভাই পাওনা টাকাটা দিবেন কবে, দেন ভাই, আমি বেতন দিতে পারতেছি না, হয়তো শ্রমিকরা ধরে মারবে টারবে, এরকম কিছু অবস্থা। এইরকম কন্ডিশন এখন এফডিসির। কারণ আমি যখন প্রাণের চেয়ে প্রিয় যখন প্রথম ছবি করি, এফডিসিতে ঢুকতে পারতাম না, লোকারণ্য, এইখানে শুটিং হচ্ছে, ওখানে কোনো লোকেশন খুঁজে পেতাম না। এখানে শুটিং একটা ছোট্ট ওই বাগানের মধ্যে শুটিং করতে গেলেও আমাকে হয়তো দেখা যেত 2-3 দিন দেরি করতে হচ্ছে। ল্যাবে যে বসে থাকতে হতো সিরিয়াল পাওয়ার জন্য, ডাবিংয়ে যে বসে থাকতে হতো, এত সিনেমা তখন হতো, লোকারণ্য এফডিসির তখন রমরমা অবস্থা। আজকে আপনি কিছুক্ষণ পরে দেখবেন, আপনি নিজে যে দেখেন শ্মশানের মতন, ভূতরে পাড়ার মতন হয়ে গেছে এই এফডিসি। কারণ এখানে যদিও বা আপনারা অনেক খরচা করে অনেক ক্যামেরা ট্যামেরা আনছেন, কিন্তু আমি বলবো যে বর্তমানে যুগের কিছুটা পরিবর্তন হয়েছে। এখন যারা সিনেমা প্রডিউস করে তারা কিন্তু প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণতা নিয়েই কিন্তু সিনেমা করতে আসছে। আগে আপনাদের ল্যাবের উপরে ডিপেন্ড করে থাকতে হতো, কারণ বাংলাদেশে আপনারা ছিলেন আর তেজগাঁতে আরেকটা লক্ষ্যচক্কর ছিল একটা ল্যাবরেটরি, এই দুটো ল্যাবরেটরির উপরেই সম্পূর্ণ চলচ্চিত্রকে নির্ভর হয়ে থাকতে হতো। কিন্তু এখন বর্তমানে ডিজিটাল যুগে পরিবর্তন হয়ে গেছে। যদি বলেন, আমার কথা যদি বলেন, আমি যদি মাসে 10টা সিনেমা প্রডিউস করি, আমার কিন্তু আপনাদের কাছে আসতে হবে না। আমার হোল ইকুইপমেন্টস আমার নিজের আছে। আমার ক্যামেরা থেকে শুরু করে আমার এডিটিং প্যানেল, লেটেস্ট এডিটিং প্যানেল, লেটেস্ট ডাবিং রুম আমার আছে, ডাবিং স্টুডিও, লেটেস্ট গানের স্টুডিও আমার আছে। এবং এইসব যেসব আমরা করছি, এটা এটিএনের পক্ষেই এরকম স্টুডিও করা সম্ভব, কারণ সাধারণ পাবলিকের করা সম্ভব না, কারণ আমরা কোটি কোটি টাকা খরচা করে এইসব জিনিস আমরা তৈরি করছি। কী কারণে? ভালো সিনেমা তৈরি করার জন্য এবং ভালো জিনিস জনগণকে উপহার করার জন্য। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে হয়তোবা আমাদের ডাইরেক্টর সাহেব সাদেক সিদ্দিকী ওনার সেই টাইটেল সংটা শোনাবে। এই টাইটেল সংটা যদি বম্বের টাইটেল সঙের সে কোনো অংশে খারাপ হয়, তখন আপনারা বলেন আমরা তৈরি করতে জানি, আমরা সেই এখন ওই রকম পিছিয়ে নেই যে আমরা পারবো না। আমি বম্বেতে একজন শিল্পীর গান রেকর্ড করার জন্য গেছিলাম, বাপ্পি লাইরি সেটার ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর ছিল। তো আমি ওখানে যাই, যখন রেকর্ডিং চলতেছিল আমার উদ্দেশ্য ছিল যে এরা এত ভালো
গান স্টুডিওতে প্রডিউস করতে পারে, আমরা কেন পারি না? আমি আর আমার আরেকজন সহযোগী দুজন মিলে চুপ করে ওই কোন মাইক্রোফোন, কোন প্যানেল, এইগুলির সবগুলি চুপ করে ওই নাম্বারগুলি নোট করে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি সেই জিনিসই কিনি সিঙ্গাপুরে। তারপরে কয়েকদিন পরে সিঙ্গাপুরে যাই, সেই জিনিসগুলি আমি আনাই নাই। আনানোর পরে আমার স্টুডিও, বম্বের স্টুডিওর ভিতরে কোনো রকম তফাৎ নেই। তারা যে মাইক্রোফোন ইউজ করে আমিও সেই মাইক্রোফোন ইউজ করি। তারপরেও কেন আমরা পারতেছি না তাদের সঙ্গে? এটা জানি না কেন। আমাদের দর্শক, আমাদের কিন্তু ছোট্ট একটি দেশ হিসাবে 17 কোটি লোক, সিনেমার জন্য যথেষ্ট, কিন্তু আমরা হলমুখী করতে পারতেছি না। তো যাই হোক, আমি মন্ত্রী সাহেবের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে রিকোয়েস্ট রাখলাম যে এই জিনিসটা বিবেচনা করে দেখবেন যে আপনার মন্ত্রণালয়ের যেসব জিনিস আপনি করে যাচ্ছেন এটা ভিজিবল না, লোকে দেখতে পায় না। এমন কিছু করেন যেটা জনগণ দেখতে পারবে, আপনাকে বলবে যে না, ইউনূস সাহেব গদি ছাড়ার আগে কিছু একটা করে যেতে পারছিল। এখনো সময় আছে কয়েক মাস। ভাই, এটা এই সুযোগের হাতছাড়া করবেন না। এটা আপনি বলেন, যেদিন আপনি উদ্বোধন করবেন আমার পুরো এটিএন নিউজ আপনার পিছনে লাগাই দিব, এই ছবি বলবেন 7 দিন আমি দেখাবো, আপনার ইলেকশনের অর্ধেক প্রচার আমি করে দেব। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এখানে আসার পরে যে জিনিসটা হচ্ছিল, মানে শিল্পীগুলি বলতেছিল যে আমি এটা প্রডিউসার, এটা আগে জানতো না। সাদেক সিদ্দিকী সব মনে হচ্ছে, সাদেক সিদ্দিকী সব, সাদেক সিদ্দিকী আমার পার্টনার, আধা ভাগাভাগি। উনি বলছেন যে উনি আধা ইনভেস্ট করবে, আমি আধা। তো শিল্পীরা বলতেছিল যে আগে মাহবুব সাহেব জানলে তো বেশি পয়সা নিতাম। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি 6টা বইয়ের ডিক্লারেশন দিচ্ছি, 6টা বই। এই প্রথম বই, এটা সাদেক সিদ্দিকীদের শুরু। এই বইতে যদি আমি সাকসেসফুল হতে পারি, শিল্পীদের ন্যায্য মূল্য, ন্যায্য পয়সা যেটা দেওয়া দরকার আমি দিব। কিন্তু আপনারা কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি আমার পয়সাটা রিটার্ন নিয়ে এসে দিতে পারবেন? সেটা যদি না পারেন, তাহলে বেশি পয়সা চাওয়া আপনাদের জন্য উচিত। হ্যাঁ, আমি আপনাকে বললাম, আমি পয়সা বলে আপনাকে দিতে অসুবিধা কিছু নেই। আমি যদি 1 কোটি টাকা কামাই, সেখান থেকে আপনাকে 50 লক্ষ টাকা দিতে আমরা অসুবিধা কোন জায়গায়? আমি লস করবো, আপনারা লাভ করবেন, এটা হতে পারে না। এটা পার্টনারশিপ ব্যবসা। দিস ইজ এ পার্টনারশিপ বিটুইন শিল্পী, প্রডিউসার, ডাইরেক্টর। আপনাকেও পার্টনারশিপে আসতে হবে, আপনাকেও সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। সুতরাং এটি হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। আপনারা সবাই আমার সঙ্গে আসুন, আমরা ভালো ভালো চলচ্চিত্র তৈরি করি। এই চলচ্চিত্রের আজকের অবস্থান থেকে আমরা কিছুটা বেরিয়ে আসি। আজকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমার মনে হয় সবাই উপকৃত হবে। শুধু আমরা না, দেশ উপকৃত হবে। কারণ সিনেমা হল থেকে যে টিকিটের থেকে যে বিনোদনের ট্যাক্স নেওয়া হয়, প্রচুর অঙ্ক ট্যাক্স নেওয়া হয়। সুতরাং আমরা যতদিন ভালো করবো, সরকারও ততদিন লাভবান হতে থাকবে। ট্যাক্স ডিপার্টমেন্টও প্রচুর পয়সা পাবে। সবার জন্যই ভালো, দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো, আপনাদের জন্য, সবার জন্য ভালো। যাই হোক, সাদেক সিদ্দিকীর পরিচালিত এই ছবি আমি সাফল্য কামনা করি। আমারটা ছেড়েই দিলাম, বহু লস করছি, না যদি না চলে আরেকটা লস করবো, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি চাই সাদেক সিদ্দিকী যে কাজে হাত দিছে, এটা সে ভালোভাবে করুক, ভালোভাবে উত্তীর্ণ হতে পারুক, তাতে সে একজন ভালো পরিচালক হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমি নতুন নতুন কিছু শিল্পী তৈরি করার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে ডাইরেক্টরও কিছু তৈরি করবো। কিছুক্ষণ আগে মোহন খান আমাকে বললো যে এই বছরে মোহন খান একটি চলচ্চিত্র, সে ভালো সিরিয়াল প্রডিউস করে টিভির। আমরা তার সিরিয়াল দেখে সত্যি মুগ্ধ হই। সে অনেক ভালো সিরিয়াল তৈরি করে, এখনো তার সিরিয়াল আমাদের এটিএন বাংলায় চলতেছে। অনেক পর্ব, 700-800 পর্ব বোধহয় হয়ে গেছে সেই সিরিয়ালটি। তো সুতরাং এত পর্ব চলা মানে কি, দর্শক দেখে বলেই তো আমরা এত পর্ব চালাই। এই মোহন খান আরেকটি সিনেমা খুব শীঘ্রই শুরু করবে। নার্গিস আক্তারের একটা সিনেমা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন, সেটারও সরকারি অনুদান, মানে ইনু ভাই জানেন নার্গিস আক্তারকে বোধহয় সরকারি অনুদানের যে পয়সা সেটা দিয়েছে, এবং বাকিটা 50% আবার আমি দিছি।
তো ওটাও দাবি যদি করি সেটারও প্রডিউসার আমি। আরও একটি ছবি আধা অবস্থায় রয়ে গেছে, সেটাও হবে আগামী এই বছরে। অ্যাজ পার আমার প্রমিস, যারা এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে আছেন প্রত্যেককে যে প্রমিস আমি করে গেছি 6টি বই করবো, বোর্ড করবো। যদি প্রথম বইতে যদি লাভ করি না, হয়তো 10টা করবো।